ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24 স্বাগত। আপনাদের সাথে আছি মামুন উর রশিদ। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। ধার দেনে চলছে ইসলামী ধারা 5 ব্যাংক, যাদের এপ্রিল মাসে চলতি হিসাবে ঘাটতি দাঁড়িয়েছে 24,500 কোটি টাকা, যা চলছে চলতি বছরের জানুয়ারি থেকেই। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে ধার দিয়ে চলমান রাখা হচ্ছে ব্যাংকগুলোর লেনদেন। বিশ্লেষকরা বলছেন ব্যাংকগুলোর এই মৌলিসূচক ঋণাত্মক, নেতিবাচক প্রভাব ফেলবে পুরো ব্যাংক খাতে। মাসুম মিয়ার প্রতিবেদন। গ্রাহকদের নিরবচ্ছিন্ন ব্যাংক লেনদেন নিশ্চিতে প্রতিটি ব্যাংকেরই থাকে একটি করে চলতি হিসাব। এটিএম বুথ থেকে অর্থ উত্তোলন, কার্ডে লেনদেন, অনলাইনে অর্থ স্থানান্তর, আন্তঃব্যাংক চেক ক্লিয়ারিং সহ গ্রাহকদের নিয়মিত যাবতীয় লেনদেন নিষ্পত্তি হয়ে থাকে এই চলতি হিসাবের মাধ্যমে। একে তরল হিসাব কিংবা নগদ অর্থ বলা হয়ে থাকে। বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে প্রতিটি ব্যাংকেরই একটি করে চলতি হিসাব রয়েছে। লেনদেন সচল রাখতে এই হিসাবে টাকা না থাকার সুযোগ নেই। তবে গত কয়েক মাস ধরে চলতি হিসাবে বিপুল ঘাটতি নিয়ে চলছে ইসলামী ধারার 5 ব্যাংক। এপ্রিল মাসে সবচেয়ে বেশি 10,000 কোটি টাকার ঘাটতি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের, আর ইসলামী ব্যাংক বাংলাদেশের 6,455 কোটি টাকা। এরপরই রয়েছে সোশ্যাল ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক। এই 5 ব্যাংকের চলতি হিসাবে মোট ঘাটতি 24,456 কোটি টাকা, যা জানুয়ারি মাসে এই ঘাটতি ছিল 23,717 কোটি টাকার। অনেক চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি ব্যাংকগুলোর। ঘাটতি মেটাতে প্রতিনিয়ত উদার হস্তে ব্যাংকগুলোকে অর্থ সরবরাহ করে আসছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। এবিবির সাবেক সভাপতি সৈয়দ মাহবুবুর রহমান বলছে, এই ব্যাংকগুলোর এমন অবস্থায় সংকটে পড়বে পুরো ব্যাংক খাত। বেশ কিছু ব্যাংকের এরকম অনেক কন্টিনিউয়াস বেসিস এই কারেন্ট বা সিআরআর মেনটেন ফেল করছে। এটা ডেফিনেটলি ইজ নট এ গুড সাইন। কারণ এটা যদি আজকে যে আপনি যে 5টা ব্যাংক বলেন, তাহলে এটা একটা পুরো ব্যাংকিং ইন্ডাস্ট্রির মধ্যে একটা ইম্প্যাক্ট পড়তে পারে। তখন হয় কি, ব্যাংকগুলো তখন আপনার কি ওর ডিপোজিটটাকে বাড়ানোর জন্য একটা এক্সট্রাঅর্ডিনারি রেট দিয়ে বসবে অন দ্য ডিপোজিটার্স। সংকট দীর্ঘ হওয়ায় বিধিবদ্ধ অর্থ সংরক্ষণ অর্থাৎ সিআরআর ও এসএলআর রাখতে পারছে না এই ব্যাংকগুলো। এজন্য জরিমানার বিধান থাকলেও বড় ছাড় পাচ্ছে এই 5 ব্যাংক। 14 দিন পরে গিয়ে আমি যদি না করতে পারি, তাহলে তো আমাকে ফাইন করবে এবং তার পরবর্তীতে রাখতে না পারি, আমাকে বাংলাদেশ ব্যাংকিং অর্ডারের একটা আছে, যার মাধ্যমে কিন্তু শুধুমাত্র ট্রেজারি পার্সন না, ইভেন ডিরেক্টরদেরকে কিন্তু ওনারা ফাইন করতে পারবেন। প্রথমে 1 লক্ষ টাকা, পরে 2 লক্ষ টাকা ইন্ডিভিজুয়ালি ফাইন করতে পারবেন। পেনাল্টির ব্যাপারটা যেটা আছে এখানে কিন্তু আমার জানা মতে কিন্তু বাংলাদেশ ব্যাংক মাফ করে না এবং করতে পারেও না। ক্ষমতার অপব্যবহার করে নিয়মকে পাশ কাটিয়ে ব্যাংক পরিচালনা করায় আর্থিক খাত দুর্বল হচ্ছে বলে মনে করেন সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। প্রভাবশালী মহলের, প্রভাবশালী পরিচালকদের এবং অনেক সময় তাদের সাথে রাজনৈতিক যোগাযোগ থাকে। তো ওইরকম প্রভাবের প্রেক্ষিতে যখন ব্যাংকের নিয়মকে পাশ কাটিয়ে ব্যাংক পরিচালনা করা হয়, তখন কিন্তু ব্যাংকগুলো তার স্বাস্থ্য দুর্বল হতে বাধ্য। একই শিল্প গ্রুপ দ্বারা পরিচালিত ব্যাংকগুলোর একের পর এক অনিয়মের খবর সামনে এলেও যথাযথ পদক্ষেপ নেওয়ার বিষয়ে বরাবরের মতোই উদাসীন নিয়ন্ত্রক সংস্থা। এসব বিষয় জানতে চাইলে মুখে কুলুপ এঁটেছে কেন্দ্রীয় ব্যাংক। এমন পরিস্থিতিতে সামনে আসে নানা প্রশ্ন। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। একীভূতকরণ নিয়ে গভর্নরের সাথে মতবিরোধে একযোগে পদত্যাগ করেছেন বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান সহ সব স্বতন্ত্র পরিচালক। বৃহস্পতিবার এই পরিচালকরা পদত্যাগ করেন। পরে ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির নতুন চেয়ারম্যান করা হয়েছে উদ্যোক্তা পরিচালক ও চট্টগ্রামের কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানকে। বাংলাদেশ ব্যাংক রোববার এক চিঠিতে এই সিদ্ধান্ত ন্যাশনাল ব্যাংকে জানিয়েছে। 7 সদস্যের পর্ষদ পুনর্গঠন করে করা হয়েছে 10 সদস্যের নতুন পর্ষদ। আগের পর্ষদের 3 জনকে রেখে বাকিদের সরিয়ে দেওয়া হয়েছে। ব্যাংক ঋণের সুদহার শিগগিরই পুরোপুরি বাজারের উপর ছেড়ে দেওয়ার আভাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। উন্নয়ন অধ্যয়ন সম্মেলনে তিনি বলেন, অর্থনীতিতে ভারসাম্য ফেরাতে বহু উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অনুষ্ঠানে মুদ্রানীতি নিয়ন্ত্রণ করতে না পারার সমালোচনা করেন বক্তারা। আর অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, বৈদেশিক বাণিজ্য কিংবা রাজনৈতিক অর্থনৈতিক কূটনীতির ক্ষেত্রে একক দেশের উপর নির্ভরতা কমাতে হবে।
বৈশ্বিক টানাপোড়েন, অভ্যন্তরীণ সংকট আর মূল্যস্ফীতি বহুদিন ধরে ভোগাচ্ছে অর্থনীতিকে। ফলে আর্থিক ভারসাম্য ফেরাতে অর্থের জন্য এদিক ওদিক ছোটাছুটি আর নীতিকৌশলে বদল আনতে হচ্ছে সরকারকে। 2 দিনের এই উন্নয়ন সম্মেলনে বক্তারা সমালোচনা করেন এমন পদক্ষেপের। এমনি তো ব্যাংকাররা ঋণ দিতে চায় না, এই কাগজ আনো, ওই কাগজ আনো, ডান দিকে সই করো, বাঁ দিকে সই করো, 1 মাস পরে আনো, ছবি আনো। কোনদিন না বলবে না, এক্সক্লুসিভ প্রিন্সিপাল তো বলে না তোমাকে দেবো না, অনেক কিছু ভান। তারপরে যদি কন্ট্রাকচুয়াল পলিসি বলে তো দেবেই না ক্ষুদ্র মাঝারি হিসেবে। এখন দরকার আমাদের তাদেরকে একটু বেশি ফোকাস করা। More than 1 crore team, but only tax assessment is done for 30 lakhs or so. So I think here in that area we have to do a lot of things, and I had a very অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তুলে ধরেন সাম্প্রতিক উদ্যোগের কথা। বলেন, অর্থনীতি পুনরুদ্ধারে সংস্কার আনা হয়েছে মুদ্রানীতিতে। এ সময় সুদহারকে পুরোপুরি বাজার ভিত্তিক করার আভাসও দেন তিনি। Regulatory interest rate to go into a market-based interest rate, it was an interim arrangement, and I think we are very close to market-based interest rate, and we are expecting very shortly we'll be moving to a fully market-based interest rate. এর আগে মুক্তবাজার অর্থনীতির এই সময়ে একক দেশ কিংবা উৎসের উপর নির্ভরতা কমিয়ে টেকসই আর্থিক কাঠামো নিশ্চিতে নজর দেওয়ার পরামর্শ দেন অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ। সরকারের নীতির প্রতি জনসমর্থন যদি থাকে, তাহলে দেশের বৈদেশিক অর্থনৈতিক স্বার্থ রক্ষা অনেক সহজ হয়। দেশের ভেতরের রাজনৈতিক হিসাব নিকাশের জন্য দেশের স্বার্থের বিষয়ে কোনো আপোষ করতে হয় না। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্রুতই ঘটছে, তবে এর সাথে পাল্লা দিয়ে বেড়েছে বৈষম্য। এর ফলে দেশের বিভিন্ন জেলায় মানুষ দরিদ্র থেকে দরিদ্রতর হচ্ছে। অনুষ্ঠানে বৈশ্বিক অস্থিরতার মাঝেও বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন অর্থ প্রতিমন্ত্রী। Economic situation around the world, Bangladesh has made significant progress compared to many of its... মনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। পণ্যমূল্য কমার বিষয়ে আপাতত সুখবরই দিল বিশ্বব্যাংক। সংস্থাটির আউটলুক প্রতিবেদন বলছে, দুনিয়া জুড়ে জিনিসপত্রের দাম কমবে আগামী 2 বছরে। যদিও শঙ্কা রয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতি নিয়ে। আন্তর্জাতিক বাজারে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এমন 100টি নিত্যপণ্যের দাম কতটা বাড়তে পারে বা কমতে পারে তার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। বিশ্বব্যাপী উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে পণ্যমূল্য নিয়ে কিছুটা সুখবর দিল বিশ্বব্যাংক। সম্প্রতি কমোডিটি মার্কেট আউটলুক প্রতিবেদনে সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী চলতি বছর শেষে বিশ্বজুড়ে ভোগ্যপণ্যের দাম কমতে পারে 3%, যে ধারা অব্যাহত থাকবে 2025 সালেও, যাতে বেশি উপকৃত হবে গরিব ও উন্নয়নশীল দেশগুলো। বিশ্বব্যাপী সর্বজনীন পণ্য হিসেবে পরিচিত অপরিশোধিত জ্বালানি তেল এবছর শেষে প্রতি ব্যারেল নেমে আসতে পারে $84, যা 2025 শেষে নামতে পারে $79। তেলের দরের সাথে সম্পর্কিত অন্য পণ্যের দামেও থাকতে পারে নিম্নমুখী প্রবণতা, যেমন কয়লা ও এলএনজির দাম আগামী বছর নাগাদ কমতে পারে যথাক্রমে 28 ও 13%। জ্বালানি পণ্যের বাইরে ইউরিয়া সারের দামও বছর ব্যবধানে টন প্রতি কমতে পারে অন্তত $25, যা বিপুল পরিমাণ আমদানি করতে হয় বাংলাদেশকে। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী বর্তমানে যা বিক্রি হচ্ছে গড়ে $350। খাদ্যপণ্যের ক্ষেত্রেও সুখবর দিয়েছে বিশ্বব্যাংক। তাতে বলা হয়, পাম তেলের দাম আগামী বছর প্রতি টন নামতে পারে $800। বিশ্বব্যাপী বড় পতন হতে পারে গমের দরে। এছাড়া চিনির দামও কমতে পারে বেশ খানিকটা। অন্যদিকে দীর্ঘদিন চড়া থাকা ভুট্টার দামও একই সময়ে টন প্রতি নেমে আসতে পারে $200 নিচে। তবে দাম কমার বিপরীতে কিছু পণ্যে বৃদ্ধির আভাসও দিয়ে রেখেছে সংস্থাটি, যে তালিকায় আছে সয়াবিন তেল এবং তুলা। তবে মধ্যপ্রাচ্য উত্তেজনায় হরমুজ প্রণালী দিয়ে পরিবহন ব্যাহত হলে উল্টো পথে হাঁটার আশঙ্কা রয়েছে জ্বালানি তেলের বিশ্ববাজার। নুসরাত মৌমি, চ্যানেল 24। অনিয়ম দুর্নীতি বন্ধ ও জবাবদিহিতা নিশ্চিত না করলে কাজে আসবে না সরকারি বরাদ্দ।
গবেষণা সংস্থা সিপিডি ও নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত আসছে বাজেট নিয়ে আলোচনায় বক্তারা বলেন, অর্থনৈতিক ভারসাম্য ফেরাতে দরকার সুশাসন, যা আসতে হবে রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে। এ সময় শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর উপর গুরুত্ব তুলে ধরা হয়। চড়া মূল্যস্ফীতি, বিনিয়োগের খরা কিংবা ডলার সংকটে আমদানি রপ্তানির সমস্যায় ভুগছে দেশের অর্থনীতি, যার নেতিবাচক প্রভাবে অস্বস্তিতে জনগণ। এরই মধ্যে আসছে নতুন অর্থ বছরের বাজেট, যাতে সাধারণ মানুষের প্রত্যাশা তুলে ধরা হয় এদিনের অনুষ্ঠানে। নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত অনুষ্ঠানে বলা হয়, ধারাবাহিকভাবে বাড়ছে অভ্যন্তরীণ ও বিদেশি ঋণের দায়। সরকারি ব্যয়ের সক্ষমতা কমা আর রাজস্ব আয়ে ধীরগতির প্রভাব পড়েছে প্রবৃদ্ধিতে। সরকার বিদেশ থেকে যে টাকা নেয় তার চেয়ে প্রায় 2 গুণ টাকা নেয় অভ্যন্তরীণ উৎস থেকে। এইটার দায় দেনা পরিস্থিতি একটা বড় ধরনের সমস্যার আমাদের ইঙ্গিত নিয়ে আসছে। কর আহরণ এবং আমরা যেটা ইংরেজিতে বলি ফিসকাল স্পেস, অর্থাৎ খরচ করার সক্ষমতা সরকারের আরো অনেক সংকুচিত হয়ে যাচ্ছে। বক্তারা বলেন, উন্নয়ন অবকাঠামো খাতে বরাদ্দ বাড়লেও গুরুত্ব কমছে শিক্ষা, স্বাস্থ্যের মতো সামাজিক উন্নয়ন খাতে, যা বড় সংকট তৈরি করবে আগামী প্রজন্মের জন্য। এ সময় সরকারি অর্থের অপচয় বন্ধ ও সুষম বন্টনের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। যতদিন পর্যন্ত প্রত্যেকটা মন্ত্রণালয়কে জবাবদিহির মধ্যে না আনা যাবে এবং দুর্নীতিমুক্ত না করা যাবে, আমি যত বরাদ্দ বাড়াই না কেন জনগণের কাজে তার দোরগোড়ায় পৌঁছবে না। কোন খাতে আমি কমাবো, কোন খাতে আমি বাড়াবো, এই রাজনৈতিক সিদ্ধান্তটাও রাজনীতিবিদদের কিন্তু নিতে হবে। এটা এত সহজ কোনো চয়েস না। আর্থিক খাতে চলমান সংকট, অর্থ পাচার সহ নানা অসঙ্গতির চিত্র তুলে ধরে বক্তারা বলেন, বাজেট নিয়ে বিভিন্ন শ্রেণীর সাথে আলোচনা হলেও মূলত প্রতিফলিত হয় বিশেষ গোষ্ঠীর চাহিদা। Why government has to repeatedly go to the same areas again and again? অপচয় রোধ করতেই হবে, পেইনফুল অপচয় আছে। এটা ব্রিং মি টু দ্য পয়েন্ট, বাজেটটা বোধহয় রিলুক করা, রিভিউ করা দরকার আছে বাজেটের হেডগুলো। বাজেটটা যখন চলে আসে তখন কিন্তু বাজেটের পরিবর্তন অন দ্য ডেলিবারেশনস অফ দ্য মেম্বার অফ পার্লামেন্ট এটা কিন্তু খুব কম, ইজ নেগলিজিবল, এবং যেগুলো হয় সেগুলো মেম্বার্স অফ পার্লামেন্ট বলেন কিন্তু আসে ফ্রম ভেরিয়াস প্রেশার গ্রুপস। অর্থনীতিতে স্বস্তি ফেরাতে সুশাসন আর রাজনৈতিক সদিচ্ছার গুরুত্ব তুলে ধরা হয় এদিনের অনুষ্ঠানে। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশে বেকারত্ব আছে বলে মনে করেন না প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বিনিয়োগ পরিবেশ নিয়ে এক অনুষ্ঠানে উচ্চশিক্ষিত বেকারদের উপর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সবাইকে চাকরি দেওয়ার দায়িত্ব সরকারের না। অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি খাতে পিছিয়ে পড়া নিয়ে চলমান কাঠামো ও বিভিন্ন প্রতিষ্ঠানকে দায়ী করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বলেন, আইটি খাত পিছিয়ে থাকার কারণেই স্মার্ট জাতীয় পরিচয়পত্র থাকার পরও টিসিবির স্মার্ট কার্ডের পেছনে অতিরিক্ত অর্থ খরচ করতে হচ্ছে। এ সময় আইটি খাতের উদ্যোক্তারা আরও অন্তত 3 বছর করছাড় ও রপ্তানিতে প্রণোদনা সুবিধা দাবি করেন। আর সালমান এফ রহমান বলেন, এই খাতে অর্থায়ন বড় সমস্যা নয়, কিন্তু উদ্ভাবনে নতুনত্ব আসা জরুরি। তুমি যখন গ্র্যাজুয়েট হইতেছ তুমি তখন চিন্তা করবা না কি আমি যে এই ডিগ্রি পাবো, এই ডিগ্রি নিয়ে আমি কি চাকরি করব, কি প্রফেশনে যাব। যার জন্যেই আপনার আমেরিকাতে আর ডেভেলপড কান্ট্রিতে 80% অফ দ্য পিপল ডোন্ট গো ফর গ্র্যাজুয়েশন, দে গো ফর ভোকেশনাল ট্রেনিং। সে প্লাম্বার হয়ে যায়, সে ইলেকট্রিশিয়ান হয়ে যায়, সে মানে তার নিজের কালেকশন করে সে বলবে আমি গ্র্যাজুয়েট হওয়ার দরকার নেই। এই ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24 এর এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।